Smoking is injurious to health. It causes cancer. নমস্কার, আমি শ্রী। সেরা বাংলা গল্পের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুনব বুদ্ধদেব গুহর বাবলির পর্ব 2। পর্ব 1-এ আমরা শুনেছিলাম কিভাবে বাবলি আর অভি এয়ারলাইন্সের স্ট্রাইকের ফলে গাড়ি করে রওনা হয় এবং তারপরে তারা একটা জঙ্গলে আটকে পড়ে। তারপরে কি হলো আসুন শুনি বাবলির পর্ব 2-তে। ডিমাপুর থেকে ট্যাক্সি করে অফিসে দুজন লোক এসেছিল, মেকানিকও এসেছিল। গাড়ি ঠিক করে ওখান থেকে বেরোতে বেরোতে সকাল 9টা হলো। সকালে উঠে বাঁশের খোলে টাটকা জলে মুখ ধুয়ে শাড়ি টাড়ি ঠিকঠাক করে নিয়ে বাবলি অভির পাশে এসে বসল। গাড়িটা স্টার্ট করে অভি বলল, জায়গাটা দেখে রাখুন। জায়গাটার কথা মনে থাকবে তো আপনার? আর এই রাতের কথা? গাড়িটা ডিফু নদীর পাশে পাশে আবার গড়িয়ে চলল। বাবলি খোঁপা থেকে গতকালের বাসি ফুলটা নিয়ে নদীতে ছুঁড়ে দিল। মাইল 10 যেতে না যেতেই ওরা পাহাড় থেকে সমতলে নেমে এলো। এখন আর দুধারে জঙ্গল নেই, সোজা রাস্তাটা চলে গেছে ডিমাপুরের দিকে। বাবলি বলল, বেশ সময়টা কাটলো আমাদের। কালকে রাতটা, আমার ট্রেন তো বিকেলে, তাই না? অভি বলল, হ্যাঁ। আপনি কি করবেন আমি চলে যাবার পর? তাই ভাবছিলাম, গত 30 ঘন্টায় আমি আমার নিজের ইচ্ছে কিছুই করিনি। আপনি যা যা বলেছিলেন আমি তাই করেছিলাম। এখন যে কি করব তাই ভাবছি। বেশি ভাববেন না, আপনি বড় বেশি ভাবেন। তবু মাঝে মাঝে ভাবতে তো হয়ই। চিঠি লিখলে কি জবাব দেবেন না দেবেন না? দেব। জবাব দেবেন, কিন্তু জবাবে আবার প্রেম টেম নিবেদন করে বসবেন না। আপনাকে আমার বড় ভয় করে। আপনাকেও আমার বড় ভয় করে। আমার কিন্তু আপনাকে খুব ভালো লেগেছে। আমি চাই, সত্যিই চাই, এই ভালো লাগাটা যেন বজায় থাকে। জানি না, হয়তো আপনাকে আমার কিছু বলার ছিল, কিন্তু বলা হলো না। এই ঘর ছাড়া, এরকম বৃষ্টির শীতের রাত ছাড়া সে কথা আর বলা যাবে না। কতগুলো কথা থাকে, হয়তো প্রত্যেকের জীবনেই থাকে। বিশেষ জায়গা ও বিশেষ মুহূর্তে বলতে না পারলে বলাই হয়ে ওঠে না। সারা জীবন বই বেড়াতে হয়। তারপর অনেকক্ষণ ওরা চুপ করে থাকলো। অভি বলল, ওই যে ওই দেখতে পাচ্ছেন, ডিমাপুরের বাড়িঘর সব দেখা যাচ্ছে। সত্যি? আহা, রশিদ আলী, বদরপুরি রশিদ আলী, তোমাকে আমি বড় ভালোবাসি। তুমি আমাদের কি খাওয়াবে গো? শুনুন ভালো ছেলে, আমাদের যাত্রা শেষ হয়ে এলো। আবার দেখা হবে কি হবে না জানি না। আমি যেমন কালকের বাসি ফুলটা ছুঁড়ে ফেললাম, আপনিও আমার বাসি স্মৃতিটাকে তেমনি করেই ছুঁড়ে ফেলে দেবেন। কোনো স্মৃতিফিতি নিয়ে বাঁচার কিছু মানে নেই। কেবলমাত্র ভবিষ্যতের জন্যই বাঁচবেন, বুঝলেন? বুঝলাম। কিছুই বোঝেননি। চোখ নাচিয়ে বাবলি বলল, ইম্ফল থেকে কোহিমা হয়ে ডিমাপুরে যখন ওরা সত্যি এসে পৌঁছল তখন সকাল 10টা। ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোটা নিরিবিলি। তবে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো যতখানি নিরিবিলি হওয়া উচিত ততটা নয়। ডিমাপুর শহরেরই এক প্রান্তে। বাবলি গাড়ি থেকে নেমেই বলল, সত্যি বেশ বাংলোটা, কিন্তু রশিদ আলী কোথায়? বলতে বলতে বাংলোর পিছন দিকে রান্নাঘরে ছোট্ট খাবার ঘর পেরিয়ে সাদা দাড়ি নিয়ে রশিদ আলী এসে হাজির হলো। ওকে দেখে বাবলি বলল, অভি
আপনি মালপত্র নামানোর বন্দোবস্ত করুন, আমি রশিদ আলীর সঙ্গে লাঞ্চে কি কি খাওয়া যায় তার বন্দোবস্ত করছি গিয়ে। আপনি মুরগি খান তো, না পিসিমার বারণ আছে? অপি হাসল। আমার কোনো পিসিমা নেই। মাসিমা তো আছেন। না, মাসিমাও নেই। কিন্তু আমার মাসি পিসিকে নিয়ে আপনি পড়েছেন কেন? বাবলিকে গতকাল সকালে শাড়ি জামাতে রাতের নাগা পাহাড়ে বিপদের মধ্যে রাত কাটানোর পর এবং গাড়ি খারাপ হওয়ার পর টেনশন ইত্যাদিতে খুবই ক্লান্ত ও শ্রান্ত দেখাবে ভেবেছিল অভি। কিন্তু বাবলির এই ক্লান্তিহীন স্বপ্রতি প্রগলতাকে এখন সত্যিই অবাক হয়ে যাচ্ছে। ফরেস্টের কাঠের বাংলোর সুন্দর রং করা অস্তিত্বে, চার ধারের শাল সেগুন গাছের পরিবেশে, বর্ষা দিনে ঝিলমিল করা রোদে, নানান পাখির ডাকে এই ডিমাপুরের আশ্চর্য সকালে কি যেন কি ঘটে গেল। একটু আগে যেটা ঠাট্টা ছিল সেটা আর কোনো রকমের ঠাট্টা রইল না। ওরা দুজনেই একই সঙ্গে অদ্ভুতভাবে আবিষ্ট এক সিনক্রোনাইজেশনের মধ্যে বুঝতে পারল যে দুজনের মধ্যে এমন কিছু একটা হয়ে গেল, এই মুহূর্তে হয়ে গেছে, যা হবে বলে তাদের দুজনেরই কারোর জানা ছিল না। অভি একে একে গাড়ি থেকে মালগুলো নামালো চৌকিদারকে ডেকে। ওপরের ঘরে বাবলির মালগুলো তুলে দিল, নিজেরগুলো নিচের দিকে বাদিকের ঘরে। তারপর গাড়িটাকে বাইরের একটা বড় সেগুন গাছের নিচে পার করিয়ে রেখে ঘরের মধ্যে এসে ইজি চেয়ারে বসে একটা সিগারেট ধরালো। এরপর দুজনে ব্রেকফাস্ট সারল। ব্রেকফাস্ট খাবার পর বাবলি যত্ন করে কফি বানালো। তারপর দুজনেই কফি হাতে বারান্দার চেয়ারে এসে বসল। অনেকক্ষণ পর অপু বলল, আপনার ট্রেন কটায়? বিকেলে, ঠিক সময়টা জানি না, একবার খবর নিতে হবে স্টেশন থেকে। আপনি আমাকে তুলে দিয়ে আসবেন না? আপনার কি মনে হয়? মনে হয় তুলে দিয়ে আসবেন। আপনাকে অনেক কষ্ট দিলাম এই দুদিন, বলুন। তা জানি না, আপনারও খুব কষ্ট হলো তাই না? আমি কেবল ভাবছি গত রাত্রে কোনো একটা দুর্ঘটনা ঘটলে, মানে কোনো বিদ্রোহী নাগা বা হাতির উপদ্রবে পড়লে আপনার মাসিমা বা মেসোমশাইয়ের কাছে আমি মুখ দেখাতাম কি করে? ভাবতেও আমার ভয় লাগছে। ইম্ফলে ফিরে গিয়ে ওদের কি যে বলবো বুঝতে পারছি না। আমার মাসিমা মেসোমশাই আমাকে চেনেন, আমার দোষীপনা জানেন। দোষ হলে আমারই হতো, আপনাকে কেউ দোষী করতো না। অন্য কেউ না করলেও আমি করতাম। বাবলি অবাক চোখে তাকালো অভির দিকে। তারপর মুখ নিচু করে বলল, কেন? আমি আপনার বসের আত্মীয়া বই তো আর কিছুই নয়। আমার জন্য আপনার এত অপরাধবোধ বা দুশ্চিন্তা কেন? পরের জন্য এত ভাবা ঠিক না, এতখানি কনসার্নড হওয়া ঠিক নয়। নয় বুঝি? কি জানি, হয়তো নয়। দেখতে দেখতে ট্রেনের সময় হয়ে গেল। বাবলির মালপত্র নামিয়ে আনা হলো নিচে। অভি বলল, কিছু ফেলে যাচ্ছেন না তো? ঘরটা আরেকবার দেখে আসুন। ফেলে গেলে, এখানে কিছু হারিয়ে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। বাবলি একবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেল, দুপা উঠে নেমে এলো, বলল, না, কিছু ফেলে যায়নি, কিছুই হারিয়ে যাবে না এই বাংলোর ঘরে। যদি কিছু হারিয়ে থাকি তা হারিয়েই গেছে, আর কখনো পাওয়া যাবে না। অভি অন্যমনস্ক ছিল, কথাটা ভালো করে শোনেনি। বলল, হ্যাঁ, সত্যি কিছু হারিয়ে গেছে নাকি? না, যা হারিয়ে গেছে তা ফিরে পাওয়ার নয়। ট্রেন ছাড়বার সময় হয়ে গেল। ডিমাপুর স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিল। তখন অন্ধকার হয়ে গেছে। অভি কম্পার্টমেন্টের ভিতরেই ছিল।
বাবলি বলল, এবার আপনি নেমে দাঁড়ান। অভি নেমে এসে কম্পার্টমেন্টের সামনে প্ল্যাটফর্মের উপরে বাবলির সামনে দাঁড়ালো। বাবলি খুব সপ্রতিভ দেখাবার চেষ্টায় সচেষ্ট ছিল। দেখাচ্ছিল যে সে মেয়ে হলেও ইমোশনাল মেয়ে নয়। আফটার অল ও রেভিনিউ সার্ভিসের মেয়ে, ওরা অত নরম হতে পারে না। পার্ট 1 পরীক্ষা দেওয়া কোচি মেয়ের মতো অত আবেগ ওকে মানায় না। তবুও এত সচেতন হওয়া সত্ত্বেও বাবলি ইচ্ছে করে অভির মুখ থেকে মুখ সরিয়ে প্ল্যাটফর্মের উপর লক্ষ্যহীনভাবে চেয়ে রইল। অভি কিন্তু বাবলির মুখের দিকেই চেয়েছিল। ও কেন জানে না, প্রবলভাবে চেষ্টা করেও ওর চোখ দুটো বাবলির মুখ থেকে সরাতে পারল না। এমন সময় সিগন্যাল হলুদ হলো। বাঁশি বাজল গার্ড সাহেবের। কু দিয়ে উঠল ইঞ্জিন। অভির বুকের মধ্যেও কি একটা যেন স্বর আর্তনাদের মতো বেজে উঠল। জানলার শিকের ভিতর দিয়ে বাবলি ওর রিস্টওয়াচ পরা ডান হাতটা বাড়িয়ে দিল। বলল, চললাম। কি হয়ে গেল অভি জানে না। ও বাবলির হাতটা নিজের হাতে ধরল। একজন নারীর কোমল হাত একজন পুরুষের শক্ত সবল হাতে মুহূর্তের আশ্রয় পেল। অভি বাবলির হাতে একটু চাপ দিল। তারপর হাতটা ছেড়ে দিয়ে চোখ তুলে বলল, আবার আসবেন ইম্ফলে বেড়াতে। আপনাকে অনেক কিছু দেখাবো। অনেক কিছু দেখার ছিল, জানার ছিল। এত অল্প সময় থাকলেন যে কিছুই হলো না। ট্রেনটা ছেড়ে দিল। অভি কিছুটা অবধি জানলার পাশে পাশে হেঁটে এলো, যতক্ষণ না ট্রেনের গতিটা দ্রুত হয়। অন্ধকার থাকতে থাকতে অভি বেরিয়ে পড়েছিল ডিমাপুর থেকে। তাড়াতাড়ি না বেরোলে ইম্ফলে পৌঁছানো যাবে না। খুজমাতে নাগাল্যান্ডের বর্ডার দিনে দিনে পেরোতে না পারলে মুশকিল। বিদ্রোহী নাগাদের দৌরাত্ম্য আজকাল কমে গেছে বটে, কিন্তু কিছু বলা যায় না। একটু পরেই প্রায় মিনিট 15-20 গাড়ি চালিয়ে আসার পর অভি সেই জায়গাটায় পৌঁছল যেখানেও বাবলির সঙ্গে কাল রাতটা কাটিয়েছিল। অভির তাড়া ছিল, পথে দাঁড়াবার কথাও ছিল না। তবু কি যেন ওর হলো। ও গাড়িটাকে বাঁধার ঘেঁষে দাঁড় করালো। তারপর পাকদণ্ডি বেয়ে উঠে গিয়ে সেই নাগা কাঠুরের কাঠের ঘরে গিয়ে পৌঁছল। ঘরটার মধ্যে কিছুক্ষণ একা দাঁড়িয়ে থাকলো অভি। ওরা যেখানে কাঠ এনে আগুন করেছিল, যেখানে বসে কফি বানিয়েছিল বাবলি, সেই পোড়া কাঠগুলো ঠিক তেমনই আছে। বাঁশের চোঙাটা আবার বৃষ্টির জলে ভরে গেছে। ওর মনে হলো এখনও বুঝি সেই বেগুনি রঙা জংলা কাজের টেরিকট শাড়ি পরা বাবলি ওর সঙ্গে নতুন কোনো রসিকতা করে ওকে অপ্রতিভ করে দেবে। বাঁশের মাচাটা আজ সকালে অবিশ্বাস্য রকমের ছোট দেখালো। এর উপর শেষ রাতে বাবলি যখন ওকে ডেকে নিয়েছিল, তখন কি করে যে ওরা দুজনে মাচায় এঁটেছিল তা ভেবেও ওর আশ্চর্য লাগতে লাগলো। লোকে কি একটা কথা বলে না, ভাব থাকলে তেঁতুল পাতাতেও দুজনের ঠাঁই হয়। অভি ভাবল কথাটা বোকা বোকা, নাকি অভি বোকা হয়ে গেছে। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে একটা সিগারেট শেষ করে অভি আবার গাড়িতে গিয়ে বসল। তারপর গাড়ি স্টার্ট করে এগিয়ে চলল কোহিমার দিকে। বাবলি ডিমাপুর থেকে ট্রেনে চড়ে ভোরের দিকে এক সাহেবী চা বাগানে নেমে পড়েছিল। সে বাগানের ম্যানেজার ওর আত্মীয়। সেখান থেকে চা বাগানের ছোট্ট প্লেনে দমদম এসেছে আজই দুপুরে। এয়ারপোর্ট থেকে আর যায়নি শহরে, কারণ সন্ধ্যের ফ্লাইটে দিল্লির টিকিট পেয়েছিল একটা। ভালোই হলো, জয়নিং ডেটে 2 দিন আগেই ও পৌঁছে যাবে। দমদম এয়ারপোর্টে ডোমেস্টিক লাউঞ্জে বসেছিল বাবলি। হাত মুখ ধুয়ে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছিল। তারপর সোফায় গা এলিয়ে বসে একটা পত্রিকা দেখছিল। এখনও প্রায় 3 ঘন্টা সময় কাটাতে হবে এখানে।
তারপর ফ্লাইট অ্যানাউন্সড হলে চেকিংয়ে যেতে হবে। এই এক ঝামেলা হয়েছে আজকাল। হাইজ্যাকিংয়ের জন্য প্রতিটি এয়ারপোর্টেই এই বিপত্তি। কিছুক্ষণ পর উঠে গিয়ে টেলিফোন বুথ থেকে ফোন করলো অরু মাসিকে। বাবা কলকাতায় ছিলেন না, ট্যুরে গিয়েছিলেন। ও জানতো বাড়ির চাকরকে ফোন করে বাবার খবর নিতে হবে। এরপর ফোন করলো দু একজন বন্ধু বান্ধবকে। ফোন শেষ করে ও যেখানে বসেছিল সেখানে ফিরে আসছে এমন সময় হঠাৎ ঝুমার সঙ্গে দেখা। লাল রঙা মেকআপ বক্স নিয়ে হনহনিয়ে কোথায় চলেছে যেন। বাবলি নিচু গলায় ডাকলো, হ্যাঁ ঝুমা। ঝুমা ফিরে দাঁড়ালো, কানে ঝুমকো তুলে উঠল। ঝুমা ওকে দেখতে পেয়েই অবাক আনন্দে চোখ বড় বড় করে বলল, ও মা বাবলি, তুই এখানেই থাক, দাঁড়া আমি এক্ষুনি আসছি। ঝুমা এখন এয়ার হোস্টেস। দিল্লির বিখ্যাত মেয়ে কলেজ মিরান্ডা হাউসে ওরা একসঙ্গে পড়তো। ঝুমার বাবা দিল্লির নামকরা ব্যবসাদার। ঝুমার আর কোনো ভাই বোন নেই, বাবার একমাত্র মেয়ে। বাবা বলেছিলেন বিজনেস ম্যানেজমেন্ট পড়তে, কিন্তু ঝুমা কেন যে এয়ার হোস্টেস হতে গেল তা ওই জানে। ঝুমা চেহারাটা হিংসে করার মতো, যেমন লম্বা তেমনি মুখশ্রী তেমনি ফিগার। দিল্লির কত বাঙালি অবাঙালি ছেলে যে ঝুমার জন্য পাগল তা বাবলি জানে। ও শুধু দেখতেই যে ভালো তা নয়, পড়াশোনাতে এবং স্পোর্টসেও ভালো ছিল। ঝুমা বলতে গেলে বাবলিদের আইডল ছিল। ও সহজেই কম্পিটিটিভ পরীক্ষায় বসতে পারত এবং বসলে বলা যায় না ফরেন সার্ভিসেও হয়তো সিলেক্টেড হতো, কিন্তু তা না করে ও জেদ ধরে এয়ার হোস্টেস হলো, পড়াশোনা ছেড়ে দিয়ে। পাগলি মেয়ে একটা। দেখতে দেখতে ঝুমা ফিরে এলো। ফিরে এসে ওর পাশে বসলো, বসেই বলল, এই বাবলি, তুই কি মুটিয়েছিস রে? বাবলি হাসলো, বলল, আমি কবেই বা সুন্দরী ছিলাম, তোর মতো ফিগার থাকলে তো হয়েই যেত। কি কি হতো তাই ভাবি। ঝুমা বলল, না রে, ওরম করে বলিস না, আমি এখন দারুণ মনোকষ্টে আছি জানিস। বাবলি হাসতে হাসতে বলল, কীরকম? ঝুমা বলল, অবস্থা খুব খারাপ, একজনের জন্য পাগল হয়ে রয়েছি। চল চা খাই, চা খেতে খেতে বলবো। বাবলি বলল, একটু আগে লাঞ্চ করলাম রে। ঝুমা হাত ধরে টানল, বলল, আরে চল না, ভাত হজম হয়ে যাবে। বাবলি বুঝল ঝুমার হাত এড়ানো সহজ নয়, বলল, চল। ওরা দুজন রেস্টুরেন্টে এসে ঢুকতেই বারের দিক থেকে দুজন ইয়াং হ্যান্ডসাম পাইলট হাত তুলে ঝুমাকে উইশ করল। ঝুমা বাঁ হাত ওপরে তুলে একসঙ্গে বার কয়েক নাড়িয়ে দুজনের অভিবাদনই একসঙ্গে গ্রহণ করল। বাবলি বসতে বসতে বলল, বাবা, তোর কত অ্যাডমায়ার রে। ঝুমা তাচ্ছিলের গলায় বলল, দূর দূর, এদের বেশিরভাগকেই আমার জানা, যে যা নিজের তালে ঘুরছে। কোনো রকমের নাইট হল্টে বাইরে আমায় মকা মতো পেলে শুয়ে পড়ার তাল, বুঝলি না? পুরুষ জাতটা শুয়োরের মতো, কোনো রসকস নেই জাতটার। ওরা খালি ওই একটা জিনিসই বোঝে। বাবলির কান লাল হয়ে গেল, বলল, এই আস্তে বল, কি হচ্ছে, শুনতে পেলে? ঝুমা বলল, আহা, বুড়ো খোকারা যেন কিছু জানে না, আমি যেন মিথ্যে কথা বলছি। একসঙ্গে কাজ করতে হয় তাই হাত নাড়লাম, তাই ভালো ব্যবহার করি, এছাড়া আর কি। বাবলি কথা ঘোরালো, বলল, তারপর তোর মনোকষ্টের কারণটা বল। ঝুমার মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল, বলল, দাঁড়া দাঁড়া বলছি, চায়ের অর্ডারটা দিয়ে নি আগে। বলেই বেয়ারাকে ডেকে চায়ের অর্ডার দিল। তারপর নিজের মনেই বলল, আমার আজকে ম্যাড্রাস ফ্লাইট, সে এক ছক মারি। সমুদ্রের ওপরে ফ্লাইট হলে লাইফ বেল্ট আর অক্সিজেন মাস্কের ব্যবহার দেখাতে হবে প্যাসেঞ্জারদের। ডেমনস্ট্রেশনে তো তাদের ভারী ইন্টারেস্ট। সব ড্যাব ড্যাব করে চেয়ে থাকবে বুকের দিকে, পেটের দিকে,
কখন দুহাত ওপরে তুলে ডেমনস্ট্রেট করব। বাবলি খিলখিল করে হাসল। তুই ভীষণ খারাপ হয়ে গেছিস বাবা। কেউ যদি তোর অমন ফিগার একটু চোখের দেখা দেখে আনন্দ পায় তাতে তোর কি? তোকে তোর খেয়ে ফেলছে না। ঝুমা বলল, খেয়ে ফেলা এর চেয়ে ভালো ছিল। তুই জানিস না কেমন সুড়সুড়ি লাগে। অন্য কেউ আমার দিকে অসভ্যের মতো তাকালেই আমার সুড়সুড়ি লাগে। পেছন দিকে তাকালেও আমি বুঝতে পারি। বাবলি আবার হাসল। তুই পারিসও বাবা। পরক্ষণেই ঝুমা খুব গম্ভীর হয়ে গেল। বলল, আমার ম্যাড্রাস, দিল্লি, বম্বের ফ্লাইট ভালো লাগে না রে। আমি ইম্ফলের ফ্লাইট চাই। বাবলি অবাক হয়ে তাকালো ঝুমার দিকে। বলল, হঠাৎ ইম্ফলের ওপর এত প্রীতি? জানিস আমি ইম্ফল থেকে আসছি? ঝুমা লাফিয়ে উঠল। ও মা, সত্যি? ইস, তোর কি মজা রে। তুই কি ওখানে কাউকে চিনিস? আমার সঙ্গে ইম্ফলের একজন লোকের আলাপ করিয়ে দিতে পারবি? তোর কে থাকেন সেখানে বল না। বাবলি অবাক চোখে হাসল। বলল, আমার মেসমশাই থাকেন ওখানে। কিন্তু যার সঙ্গে আলাপ করবি সে কে? মণিপুরি কোনো ভদ্রলোক নাকি? ঝুমা হড়বড় করে বলল, আরে না রে না, বাঙালি। আমার সঙ্গে দেখা হয়েছে কিন্তু আলাপ হয়নি। মানে আলাপও হয়েছে কিন্তু সে নিছকই হ্যাংড়ার আলাপ। কিন্তু কি বলবো তোকে, আমি দেখেই শুধু কথা শুনেই খুব বিপদে পড়ে গেছি। আলাপ হলে জানি না কি করব, হয়তো ভালো লাগায় মরেই যাব। এই অবধি বলে ঝুমা থামল। পরক্ষণেই ঝুমা বলল, ছবি দেখবি? হিংসা করিস না যেন। বলেই হ্যান্ডব্যাগ থেকে খামে মোড়ে একটা ছবি বার করল। বাবলি বলল, তোর সঙ্গে আলাপই হলো না, আর তুই ছবি পেলি কোথায়? ঝুমা চোখ নামিয়ে বলল, কলকাতা এসেছিল সে। আমার পিস্তুত দাদা বৌদির সঙ্গে রোজ সাঁতার কাটতে আসতো সুইমিং ক্লাবে। ওখানেই সাঁতার কাটতে গিয়ে দেখা। আমার সঙ্গে জাস্ট ফর্মাল ইন্ট্রোডাকশন হয়েছে। মাত্র 2 দিন ছিল এখানে। কি কাজে যেন এসেছিল। আমার দাদা তো প্রশংসায় পঞ্চমুখ। বলে বহুদিন এত ব্রিলিয়েন্ট ছেলে চোখে পড়েনি। তাছাড়া ভালো ক্রিকেট খেলে, ভালো ইংরেজিতে গান গায়, ভালো নাচে, আরও জানিস কবিতা লেখে। বাবলি বিরক্তের গলায় বলল, যত ট্র্যাশ। এ যেন রূপকথা রাজপুত্র, কোনো দোষই নেই। এমন হতে পারে না রে। সব কিছুই এমন বাড়াবাড়ি ভালো বিশ্বাস হয় না। তারপর একটু থেমে বলল, আর দেখতে কেমন? তোর যা না কুঁচু, তোর পছন্দ হওয়া তো সোজা কথা নয়। রমেশ মালহোত্রার মতো হ্যান্ডসাম ছেলেকে তুই আত্মহত্যা করিয়ে মারলি, তোর কপালে দুঃখ আছে। ঝুমা চায়ের কাপে চিনি নাড়তে নাড়তে বলল, দুঃখ নেই, দুঃখ নেই। আমার কপালে এখন দারুণ সুখ। তুই দেখিস, একবার ইম্ফলে যাই না, অপারেশনাল ম্যানেজারকে ধরে পড়ে ফ্লাইটটা একবার ম্যানেজ করতে পারলেই ব্যাস। তা না হলে ছুটি নিয়ে নেব, দরকার হলে চাকরি ছেড়ে দেব। ইম্ফলে যাবার জন্য আমি সব করতে পারি, সব। তারপরে একটু থেমে বলল, ঝুমা রায় কোনো পুরুষকে চাইলে, সত্যি সত্যি পেতে চাইলে, সে পুরুষের সাধ্য কি রে তাকে প্রত্যাখ্যান করে? ঝুমা রূপকথা সেই নায়কের ছবি দেখার কোনো ঔৎসুক্য ছিল না বাবলির। কিন্তু পাছে বন্ধু মনে কষ্ট পায়, তাই আস্তে আস্তে খাম থেকে ছবিটা বার করল বাবলি। ছবিটা খাম থেকে সম্পূর্ণ বাইরে আসতেই বাবলির হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল। বাবলি দেখল অভি কালো রঙের সুইমিং ট্যাঙ্ক পরে সুইমিং পুলের পাশে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাবলির হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল 2টি কারণে। প্রথমত ছবিটা অভির বলে, আর দ্বিতীয়ত সুইমিং ট্যাঙ্ক পরা অভির পুরুষালী শরীরে চমৎকার গড়ন দেখে। বাবলি অভির গুণ সম্বন্ধে এত কথা জানতো না। আরও জানতো না, কখনো জানেনি যে ঢোলা প্যান্ট পরা সাদা সিধে ক্যাবলা মানুষটার ঝুলঝুলে পোশাকের আড়ালে এরকম একটা শরীর থাকতে পারে। এমন সুগঠিত পা, বুক, এমন কোমর। কোনো পুরুষ মানুষের শারীরিক সৌন্দর্য যে এমন করে ওর মনকে নাড়া দিতে পারে,
বাবলি তা আগে জানতো না। ভাবতো সৌন্দর্য ও সৌন্দর্যের পুজো পাওয়া বুঝি একমাত্র মেয়েদেরই একচেটে। বাবলি অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইল, ও কথা বলছিল না। ঝুমা ওর দিকে তাকিয়ে খুব খুশি খুশি গলায় বলল, কি রে, কি হলো? বাবলি ভান করে বলল, ভাবছি। কি ভাবছিস? ঝুমা উদ্গ্রীব হয়ে বলল। বাবলি বলল, এই একটা সাধারণ চেহারা ছবির মধ্যে তোর মতো মেয়ে কী দেখলো এমন ভালো লাগার মতো? পুরুষদের মধ্যে অনেকে যেমন আছে যারা মেয়েদের শরীর ছাড়া কিছুই বোঝে না, তেমন মেয়েদের মধ্যেও কিছু কিছু তেমনই আছে বই কি। তবে তুই যে কারো সুইমিং ট্যাঙ্ক পরা ছবি বুকে করে বেড়াবি তা আমি ভাবতেও পারিনি। ঝুমা এ কথায় দুঃখিত হলো। তারপর বলল, বিশ্বাস কর, এছাড়া আর কোনো ছবি পাওয়ার উপায় ছিল না আমার। তাছাড়া বিশ্বাস কর, শরীর ব্যাপারটা জাস্ট ইনসিডেন্টাল। কোনো লেখাপড়া জানা মানুষ কি শুধুই একটা শরীর দেখে ভালোবাসতে পারে কাউকে বল? হ্যাঁ, হয়তো তার সঙ্গে শুতে চাইতে পারে, সেটা নেহাতি শরীরের কামনা, একাধিকবার শুতেও পারে হয়তো, কিন্তু শোয়ার ভালোবাসা কি এক, তুই বল? বাবলি বলল, জানি না রে, তোর মতো আমি অত জানি না। তবে যাই বলিস, আমি তো মানুষটা কেমন জানি না। তবে ছবিতে শুধু চেহারাটাই দেখা যায়, আর তো কিছুই বোঝা যায় না। চেহারাও তো যোগ্য নয়। রমেশ মালহোত্রা তোর জন্য স্লিপিং পিল খেলো, আর তুই এই লোকের জন্য পাগল? ভাবা যায় না রে, তোকে বুঝতে পারি না। ঝুমা হঠাৎ গম্ভীর হয়ে গেল, বলল, তোকে হয়তো না বললেই ভালো করতাম, হয়তো ছবিটাও তোকে দেখানো উচিত হয়নি আমার। মিরান্ডা হাউসের দিনগুলোর পর অনেকগুলো বছর কেটে গেছে, অনেক বিভিন্ন ঘটনা ঘটে গেছে তোরও আমার জীবনে। আমার বান্ধবী থাকলেও আমার প্রিয় সখী তুই আর নেই। এই অবধি বলে ঝুমা বলল, দেখ বাবলি, তুই কখনো আমাকে পুরোপুরি বুঝেছিলিস বলে আমার মনে হয় না। তোর বরাবরই হয়তো ধারণা ছিল যে যেহেতু আমি হাসি খুশি চঞ্চল, সুতরাং গভীরতা বলতে আমার মধ্যে কিছুই নেই। তোর এই ভাবনাটা ভুল কি ঠিক তা জানি না, তবে এটা ঠিক যে তুই মিরান্ডা হাউসে যে ঝুমাকে জানতিস, এই ঝুমা সেই নয়। সে অনেক বদলে গেছে, তুইও হয়তো অনেক বদলে গেছিস। আজ হয়তো চেষ্টা করেও আমরা একে অন্যকে বুঝতে পারবো না। একটু চুপ করে থেকে ঝুমা আবার বলল, যাক বাদ দে, অন্য কথা বল। কি কথা থেকে কি কথা এসে যাচ্ছিস তুই? এতদিন পর দেখা হলো, তুই কি দিল্লিতেই জয়েন করছিস নাকি? বাবলি অবাক হয়ে বলল, তোকে কে বলল? তোর বয়ফ্রেন্ড কি তোকে ইম্ফল থেকে জানিয়েছি নাকি আমার সম্বন্ধে? ঝুমা বিরক্ত হলো, বলল, তুই কীরকম গ্রাম্য হয়ে গেছিস? তুই এত জেলাস কেন আমার বয়ফ্রেন্ড সম্বন্ধে? তাও বুঝতাম তুই যদি চিনতিস তাকে, এবং সে যদি সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড হতো। বাবলি কথা বলল না। ঝুমা বলল, এই আমার এখন রিপোর্ট করতে হবে রে, চলি রে বাবলি, আবার দেখা হবে। ঝুমা চলে যেতে না যেতেই বাবলির শরীরটা খুব খারাপ করতে লাগলো। অভির ছবিটা চোখের উপর বারবার ভাসছিল, আর বাবলি ভেতরে ভেতরে, শরীরে কি মনে জানে না, কোথায় কি এক দারুণ অস্বস্তি বোধ করছিল। বাবলির তখন খুব ইচ্ছে করছিল যে ঝুমার কাছ থেকে ছবিটা কেড়ে নেয়। ও বসে বসে ভাবছিল, লাউঞ্জের আলোর মধ্যে, ক্ষণে ক্ষণে মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্টের মধ্যে, নানান লোকের নানান কথার মধ্যে বসে ভাবছিল, ইচ্ছে তো কত কিছুই করে, জীবনে কটা ইচ্ছেই বা সফল হয়। দিল্লি এয়ারপোর্টের ওপরে যখন প্লেনটা এলো, তখন 8:10। দেখতে দেখতে প্লেনটা নামতে লাগলো। ল্যান্ডিং লাইট দুটো আলোর বন্যা বইয়ে জ্বলে উঠল অন্ধকারে। নিচের টারম্যাকের দুপাশে সারবন্দি রঙিন বাতিগুলো ক্রমশ কাছে এগিয়ে আসতে লাগলো। তারপর সামনের চাকা দুটো মাটি পেল, লাফিয়ে উঠল প্লেনটা। পিছনের চাকাও মাটিতে নামলো। এমন হয় না কখনো বড় একটা,
পাইলট বোধহয় ঝুমার মতো কোনো এয়ার হোস্টেসের কথা ভাবছিল। ব্যাড ল্যান্ডিং, অ্যাবসলিউটলি ব্যাড ল্যান্ডিং। এমন চমৎকার আবহাওয়ায় এরকম ল্যান্ডিং হবার কথা নয়। প্লেনটা যখন থেমে দাঁড়ালো ডোমেস্টিক লাউঞ্জের সামনে, সিঁড়ি এসে লাগলো। যখন প্লেনের দরজা খোলা হলো তখনই বাবলি বুঝল বাইরে বৃষ্টি না হলেও ঝড়ের মতো হাওয়া বইছে, গরম হাওয়া। এক্ষুনি ঝড় বৃষ্টি হবে। কাকু কাকিমা নিতে এসেছিল বাবলিকে। ওর সুটকেসটা পেতে এখনও দেরি। এখানে অবশ্য কনভয়ের বেল্টে ঘুরে ঘুরে যায় মালপত্রগুলো। দমদমের মতো নয়, তাই এত বেশি সময় লাগে না। তবু কাকা কাকিমার সঙ্গে কফি খেতে গেল বাবলি। কাকা রসিক লোক, বাবার মতো। কাকিমা রাশভারী, গম্ভীর। বাবলি জানে কাকিমা বাবলিকে পছন্দ করে না, কিন্তু কি আর করা যাবে? এই পৃথিবীতে সকলের কি পছন্দ হয় সকলকে? কাকা বললেন, আমার এক বন্ধু আছেন এখানে, ইনকাম ট্যাক্সের কমিশনার। তুই তার কাছে দুদিন গিয়ে তালিম টালিম নিয়ে নিস। বাবলি হাসল, বলল, আহা, আমরা এতদিন মুসৌরিতে নাগপুরে কি করলাম তাহলে? কাকা হাসলেন। কি করলি তা তো আমি জানি, আর যাই করিস কাজ শিখিসনি সেটা আমি জানি। তোমার অ্যাসেসমেন্ট করলেই বুঝবে কাজ শিখেছি কিনা। তখন ছেড়ে দে বলে তুমিই কাঁদতে বসবে। এটাই তো তোদের ভুল ধারণা। ভালো কাজ শেখা মানেই বুঝি লোকের ওপর অত্যাচার করা? যে ভালো কাজ জানে সে সবসময় ফেয়ার অ্যাসেসমেন্ট করে, আর তার অ্যাসেসমেন্ট কখনো অ্যাপিলে যায় না, এবং অ্যাপিলে গেলেও তার সবসময় কনফার্মড হয়। এমনভাবে কাজ করবি কখনো অ্যাপিলে যেন না যায়, বুঝলি? কাকিমা বিরক্তির গলায় বললেন, কাজের কথা তো পরেও বলা যাবে। এয়ারপোর্টেই যদি সব কাজের কথা বলে শেষ করবে, তাহলে আমাকে আনা কেন? কাকা লজ্জা পেয়ে বললেন, সরি, বল বাবলি, ইম্ফল কেমন দেখলি? বাবলি বলল, দারুণ। আর শুধুই কি ইম্ফল, নাগাল্যান্ড গিয়েছিলাম জানো। কাকা অবাক হলেন, বললেন, কই, যাওয়ার কথা ছিল নাকি? না না, কথা ছিল না। ওয়েদারের জন্য ইম্ফলের ফ্লাইট পরপর 4-5 দিন ক্যান্সেল হলো। তারপর এয়ার ইন্ডিয়া পাইলটদের স্ট্রাইক। পরে অবশ্য স্ট্রাইক ভেঙে গেল, নইলে আর এলাম কি করে? রিস্ক না নিয়ে মেসোমশাই একজন এসকর্ট ঠিক করে আমাকে মন্টি মামার বাগানে পৌঁছে দেবার বন্দোবস্ত করেছিলেন। ইম্ফল থেকে কোহিমা, তারপর ডিমাপুর, ডিমাপুর থেকে বাগান অবধি ট্রেন, তারপর দমদমে মন্টি মামাদের কোম্পানির প্লেনে বাগান থেকে। কাকা কফির কাপটা নামিয়ে রাখতে রাখতে বললেন, বুঝলাম, কিন্তু এই এসকর্টটি কে? কোনো নাগা সন্ন্যাসী নাকি? ধ্যাৎ, অসভ্য বলে বাবলি বকল কাকাকে। কাকিমা বললেন, তোর কাকুর কথা বরাবরই ওরকম। কার সঙ্গে যে কি কথা বলবে কোনো বাচ বিচার নেই। কাকা বললেন, কথাটা কিন্তু ঘুরে যাচ্ছে। তুই কিন্তু বললি না এসকর্টটা কে। বাবলি বলল, আরে না না, নাগা ফাগা নয়, একেবারে সাদামাটা একজন ক্যাবলা ট্যাবলা বাঙালি ভদ্রলোক, মেসোমশাইয়ের অফিসেই আছেন। কাকা ঘুরে বসে বললেন, এই দাঁড়া, আমার বন্ধু বাণীরূপের ভাই আছে ওখানে, অভিরূপ, অভি। সে নয় তো? তোর মেসোমশাইয়ের অফিসেই তো আছে ও। বাবলি এবার বেশ ঘাবড়ে গেল, নার্ভাস লাগলো ওর। এই ক্যাবলা লোকটাকে সকলেই এক নামে চিনে ফেলবে, ও কি ভেবেছিল? ঢোক গিলে বলল, সে ভদ্রলোকের নামও তো অভি। জানি না তোমার বন্ধুর ভাই কিনা। পৃথিবীতে তো সব জায়গায় তোমার একজন করে বন্ধু আর তার ভাইদের রেখেছ, আমি কি করে জানবো? কি একটা নাম, অভি। তাই এই নাম তো দুজনেরও হতে পারে, তাই না? কাকু এবার উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালেন। আরে বলিস কি রে, তোর এই এসকর্টটা যদি সেই হয় তাহলে তো তোর অনেক জন্মের তপস্যার ফল রে। মুচি,
বহুদিন ওরকম ব্রিলিয়ান্ট ছেলে এদেশে হয়নি। লন্ডনের স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করেছে, বুঝলি? বাবলির একবার মনে হলো মাথা ঘুরে পড়ে যাবে ও। প্রতিবাদ করে বলল, এ তাহলে অন্য কোনো অভি হবে, এ বিলেত ফিলেত যায়নি, একেবারে ক্যাবলা গণেশ গো কাকু, এ সে হতেই পারে না। তাছাড়া লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করা ছেলে ইমফলে পৌঁছতে যাবে কেন? কিন্তু কাকা ছাড়বার পাত্র নন। ইতিমধ্যে মাল এসে পৌঁছানোর খবর অ্যানাউন্সড হয়েছে। ওরা সকলে উঠে সেদিকে এগোলো। কাকু আবার বলল, আচ্ছা, কেমন দেখতে বলতো? ভীষণ আনইমপ্রেসিভ চেহারা। তারপর বলল, এরকম এরকম দেখতে। সব শুনে কাকা বললেন, করেছিস কি? অভিকে দিয়ে গাড়ি চালিয়ে তুই ত্যান্ডাই ম্যান্ডাই করে বেরিয়েছিলিস? ওর পা ধোয়া জল নিয়ে খেলতে পারতিস, সকাল বিকাল খেলে তোর মগজ খুলতো। অভিকে আমি ছোটবেলা থেকে চিনি। ওর সবচেয়ে বড় গুণ এই যে ও একেবারে আনঅ্যাজুমিং, ওকে দেখে কিছু বোঝার উপায় নেই। আরে একেবারে খাঁটি ছেলে। তুই জানিস না ও কত বড় গর্ব আমাদের। যাক, তোর এই অ্যাচিভমেন্টটা আইআরএসের অ্যাচিভমেন্টের থেকেও বড়, বুঝলি? কোন অ্যাচিভমেন্ট? বিস্ময়ে বাবলি জিজ্ঞেস করলো। এই অভির সঙ্গে ত্যান্ডাই ম্যান্ডাই করে বেড়ানোটা। কাকিমা এতক্ষণে কাকার কথায় মজা পেয়েছেন। উনি হাসছিলেন, বললেন, অভিকে আমিও চিনি। তুই যা মেয়ে তাকেও ছাড়িসনি বোধহয়, নাকানি চোপানি খাইয়েছিস নিশ্চয়ই। বাবলি একেবারে চুপসে গিয়েছিল। বলল, আরে না না, আমি কি সকলের সঙ্গে ইয়ার্কি মারতে পারি নাকি? তারপর চিনি না জানি না, তুমি যে কি বলো কাকিমা। কাকিমা বললেন, কি জানি বাবা, তোকে কিছুই বিশ্বাস নেই। মালপত্র কালেক্ট করে এয়ারপোর্ট থেকে যখন ওরা বেরোলো, তখন বাইরে জোর বৃষ্টি হয়ে আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে গেছে। দিল্লি এয়ারপোর্টের সামনেটাতেই ভীষণ জল জমে। ওই জায়গাটা সাবধানে পেরিয়ে কাকা গাড়ির স্পিড বাড়ালেন। হঠাৎ কাকিমা বললেন, কাল সকালে একবার কালীবাড়ি যাব ভাবছি, তুই যাবি বাবলি? না, তুই তো আবার মেম সাহেব। বাবলি ভগবান টগবান মানে না। বাবলি বরাবরই বলে ট্র্যাশ। এমনকি এ পর্যন্ত কোনো পরীক্ষা দিতে যাবার সময়ও ঠাকুর দেবতার ছবিকে প্রণাম করে যায়নি বাবলি। কিন্তু বাবলি বলল, বেশ তো কাকিমা, যাব তোমার সঙ্গে। পরশুদিন নতুন জীবন আরম্ভ হবে, নতুন চাকরি, একবার না হয় তোমার সঙ্গে যাবই। তোমার যখন এত ইচ্ছে। কাকা স্টিয়ারিং ধরে হেডলাইট জ্বালানো পথে সামনে চেয়েছিলেন। বাবলির এই কথায় হঠাৎ চকিতে মুখ ঘুরিয়ে বাবলির দিকে তাকালেন। তাকিয়ে আবার রাস্তার দিকে মুখ করলেন। বাবলি বলল, কি কাকু, কি হলো? কাকা একটা মন নিতে নিতে বললেন, কিছু হয়নি, কিন্তু কিছু হতে পারে। কাকিমা চোখে রাতে ভালো দেখতে পান না, কোনোদিনই না। বললেন, কি গো, রাস্তায় কোনো গোলমালের কথা বলছো? কাকা হেসে উঠলেন হো হো করে। গোলমাল? তবে রাস্তায় নয়, একেবারে ঘরের মধ্যেই মনে হচ্ছে। কেস খুব গড়বড়। বাবলি যেন কিছুই বুঝতে পারেনি এমনভাবে বলল, কাকুমণি, তুমি কখন যে কি বলো আর কি ভেবে বলো তুমিই জানো। তোমার এই হেঁয়ালি হেঁয়ালি কথা থামাও তো, তাড়াতাড়ি বাড়ি চলো, আমার ভীষণ খিদে পেয়েছে। বাড়ি পৌঁছে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করলো বাবলি। কাকিমাকে বলল, কাকিমা, সেই ভোরবেলা চা বাগানে চান করে বেরিয়েছি, ঘেন্না করছে। ভালো করে চান করব, চান করে তারপর খেতে বসবো। তুমি কিষান সিংকে খাবার ঠিকঠাক করতে বলো। ঘরে ঢুকেই বাবলি আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ধিক্কার দিল বাবলি। আয়নায় ওর পাশে ও ঝুমার চেহারাটা কল্পনা করে নিল।
কল্পনায় ওর পাশে ঝুমাকে দেখে ও লজ্জায় মরে গেল। ছি ছি ছি, কি বিচ্ছিরি ফিগার বাবলির, আর মুখশ্রী বা কি, তাকানো যায় না। ইস, এই প্রথম, জীবনে প্রথমবার সে নিজে সুন্দরী বলতে যা বোঝায় তা নয় বলে, তার ফিগার ভালো নয় বলে বাবলি আক্ষেপ করল। আজ এই মুহূর্তেও জানতে পারল, মেয়েদেরা যে গুণই থাক, চিত্রঙ্গদা হলে, মেয়েদের মেয়েসুলভ সৌন্দর্যের অধিকারী না হলে কোনো অর্জুনই তাদের মুখে নারীকে আবিষ্কার করতে পারে না। এই প্রথম জীবনে বাবলি হেরে যাবার, ফেল করার ভয় পেল। ওপরে অনেক রাত হয়ে গেল ইম্ফল পৌঁছতে পৌঁছতে। এত রাতে ও আর বাবলির মেসোমশাই বাড়ি গেল না। ডিমাপুর থেকে বেরিয়েছিল সকাল 4টে, এখন প্রায় রাত 11টা বাজে। এই ছোট্ট শহরে রাত 11টা অনেক রাত। বাড়ি ফিরে গাড়ি গ্যারেজ করে ও বাড়ি ঢুকেই সোজা টেলিফোনের কাছে গেল। তারপর কি মনে করে দেরাজ খুলে গ্লাসে একটা বড় হুইস্কি ঢেলে জল নিয়ে একটা বড় চুমুক লাগিয়ে এসে ফোন তুলল। ফোনটা অন্য প্রান্তে বাজছিল। অনেকক্ষণ পর বাবলির মাসি ফোন তুলে বললেন, হ্যালো, আমি অভি বলছি। অভি, বাবা বাঁচালে, এত চিন্তায় ছিলাম না আমরা। তোমরা নাকি পথে গাড়ি খারাপ হয়ে নাগা পাহাড়ে ছিলে এক রাত, কি ডেঞ্জারাস ব্যাপার। অভি অবাক হলো, বলল, এ খবর ইতিমধ্যে এখানে পৌঁছলো কি করে? আরে তোমার দাদা আজ সকাল 8টার সময় ডিমাপুরে ট্রাঙ্ক কল করেছিলেন। ওই দস্যি মেয়ে নিশ্চয়ই জোর করে তোমাকে সেদিনই বলেছিল ডিমাপুর যেতে, নইলে তোমাকে তো তোমার দাদা বারবার বলে দিয়েছিলেন কোহিমায় নাইট স্পেন্ড করতে। কি যে করো না তোমরা, তোমরা দুজনেই সাফিসিয়েন্টলি গ্রোন আপ। তোমাদের কাছ থেকে আরও একটু গুড সেন্স আশা করেছিলাম। এমন সময় ফোনের পাশ থেকে বড় সাহেবের গলার স্বর শোনা গেল, আমায় দাও দেখি। নাও অভি, তোমার দাদার সঙ্গে কথা বলো। বড় সাহেব ফোনটা হাতে নিয়েই বললেন, অভি, তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড। পোর ইয়োর সেলফ আ স্টিপ ড্রিঙ্ক, হ্যাভ এ নাইট হট বাথ, ভালো করে খাওয়া দাওয়া করো, অ্যান্ড দেন গো টু বেড। কাল অফিসে কথা হবে। গুড নাইট অভি। অভি জানে বড় সাহেব কাল অফিসে কি কথা বলবেন তাকে। ফাঁকা ঘরে পাইপটা ধরিয়ে উনি বলবেন, কনগ্রাচুলেশন, ইউ আর এ ফাস্ট ওয়ার্কার। অভি বাজি ফেলতে পারে এই বিষয়ে। সোফায় বসে পড়ে হুইস্কির গ্লাসে আরেকটা চুমুক দিয়ে অভি ভাবল, এই জন্যই এত উন্নতি হয়েছে ভদ্রলোকের। ওই সময় ওই ভদ্রমহিলার হাত থেকে অভিকে না বাঁচালে ঠায় 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর প্রলাপ শুনতে হতো। সত্যি, মেয়েরা টেলিফোনে বিনা কারণে এত বেশি কথা যে কেন বলে তা কি কেউ জানে? এর কি কোনো ওষুধ আছে? দিল্লিতে চান শেষ করলো বাবলি। বাবলির গা দিয়ে সাবানের গন্ধ বেরোচ্ছিল। বেডরুমের দরজা বন্ধই ছিল, পেলমেটের নিচে পর্দাও। বাবলি কিছু না পরে এসে আয়নার সামনে দাঁড়ালো। ভালো করে পাউডার মাখলো সারা গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে। কেন জানি না, বাবলির খুব ভালো লাগছিল। উঠতে ইচ্ছে করছিল বাবলি পাখির মতো। গতকাল অফিসে জয়েন করেছে বাবলি। দিল্লির মথুরা রোডে সেন্ট্রাল এভিনিউ বিল্ডিংয়ে বাবলির অফিস। লম্বা করিডোরের দুপাশে সারি সারি ঘর। বাবলির ঘরের সামনে ছোট্ট বোর্ডে ঝুলছে বার্নিশ করা, আর তার উপর সাদায় লেখা মিস বি সেন IRS। সেদিন 3-4টে হিয়ারিং ছিল। বেশ নার্ভাস লাগছিল বাবলির। কথা খুব কম বলছে। ব্যালেন্স শিট ও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখে দেখে
যা ডিটেলসের দরকার নিয়েছে। ধারের জন্য কনফার্মেশন লেটার্স, ব্যাংকের ওভারড্রাফটের লিমিটেড চিঠি, গ্রস মুনাফা স্টেটমেন্ট ইত্যাদি ইত্যাদি। উকিলদের মুখ দেখে বাবলি পরিষ্কার বুঝতে পারছে যে তাদের মুখে একজন আকাট রংরুটের সামনে যে তারা বসে আছে এই ভাব পরিস্ফুট। বাবলি মনে মনে হেসেছে, বলেছে কিছুদিন যাক, ও ঠিক কাজ পিক আপ করে নেবে। ওর আশপাশের ঘরে অনেক প্রমোটি অফিসার আছে, বয়সে বড়, ভালো কাজ জানেন। ও IRS ডাইরেক্ট রিক্রুট, তাই অনেকের চেয়েও সিনিয়র, কারণ ও ক্লাস 1 হয়েই জয়েন করেছে। ও জানে ডিপার্টমেন্টে বেশ মনোমালিন্য আছে এ ব্যাপারে, কিন্তু সেটা ওর দোষ নয়, নিয়মের দোষ। মাঝে মাঝে ওর মনে হয়েছে যে এইরকম প্রকারভেদ করাটা অন্যায়, তাই প্রত্যেক সিনিয়র অথচ ক্লাস 2 অফিসারের সঙ্গে যথেষ্ট সম্মানের সঙ্গে ব্যবহার করেছে ও জানে কাজ শিখতে হলে এদের সাহায্য ওর দরকার হবে। ওর অফিসের যিনি বড়বাবু, বয়স্ক একজন টাকমাথা লোক, হরিয়ানার ভদ্রলোক। তাকে দেখে কথাবার্তা শুনে বাবলির মনে হয়েছে যে তিনি বাবলিকে নিয়ে বেশ খুশি। কার্যত তিনি এখন থেকে অফিসার, কারণ এই অল্প বয়সী বাঙালি মেয়েটি এখনও কাজ কিছুই জানে না। তিনি যা ইচ্ছে করবেন তাই বাবলিকে দিয়ে সই করিয়ে নেবেন। বাবলি তাই প্রথম থেকেই সাবধানে আছে, কিছু না বুঝে না জেনে সই করবে না। আজ সকালেই একটা রিফান্ড অর্ডার সই করাতে এনেছিলেন উনি, 40,000 টাকার। বাবলি ভাবল এত বড় রিফান্ড অর্ডার সই করবার জন্য এত সকালে ভদ্রলোকের এত তাড়াহুড়ো কেন? বাবলি বলেছিল, পরে হবে, ফাইল টাইল দেখে নেব একবার। বড়বাবু বললেন, কমিশনার বলেছেন রিফান্ড ফেলে রাখা চলবে না। বাবলি বলল, তা হোক। বাবলি জানতো না যে চাকরির দ্বিতীয় দিনেই এরকম নাজেহাল হতে হবে। একটু পরেই ইন্সপেক্টিং অ্যাসিস্ট্যান্ট কমিশনার তাকে ডেকে পাঠালেন। ভদ্রলোক গুজরাটি, ভীতু চেহারা। ভদ্রলোকের মেজাজ রুক্ষ, বোধহয় স্ত্রীর সঙ্গে বনিবানা নেই। উনি বললেন, আপনি কিসের জন্য রিফান্ড ভাউচার সই করেননি একটু বলবেন? কমিশনারের কাছে এসএসসির উকিল কমপ্লেন করেছেন। আপনি কি মনে করেন যে আপনি নিজের টাকা দিচ্ছেন এসএসসিকে? বাবলি আমতা আমতা করল, বলল, তা নয়, আমি ফাইলটা দেখে নিয়ে দিতে চাই, একটু সময় লাগবে স্যার। আমি বলছি ম্যাডাম, এক্ষুনি দিয়ে দিন। তাহলে আপনি লিখিত অর্ডার দিয়ে দিন স্যার। বাবলির কথা শুনে ভদ্রলোক অগ্নিশর্মা হয়ে গেলেন। বললেন, আপনার তো সাহস কম নয়, কাল জয়েন করেই তো অনেক কথা শিখেছেন দেখছি। অত কথায় কাজ নাই, এক্ষুনি দিতে বলেছি, দিন। লিখিত অর্ডার পাবেন না। তাহলে সময় লাগবে স্যার, ফাইল না দেখে আমি দেব না। ভদ্রলোক এবার চুপ করে গেলেন। বললেন, আপনি যেতে পারেন। বাবলি ঘর থেকে বেরিয়ে এসেই বুঝল কাজটা ভালো করেননি, কারণ ইনি বাবলির কনফিডেন্সিয়াল রিপোর্ট লিখবেন, যার ওপর ওর উন্নতি নির্ভর করবে। কিন্তু বাবলি মনে মনে বলল, যা হবে তা হবে, নিজে লিখে দেবেন না, খালি টেলিফোনে আর মুখে ছড়ি ঘোরাবেন, তাতে হবে না। রিফান্ড অর্ডার সই করবে বাবলি, পরে কোনো গোলমাল হলে এজি অডিট ধরবে তাকে, ঝামেলা হলে বাবলিরই হবে, ওদের কি? বাবলির সহকর্মীরা সকলেই বলেছিলেন যে অফিসারদের কাজ করার ইচ্ছে প্রায় সবই নষ্ট হয়ে গেছে, গুচ্ছের রিপোর্ট রিটার্নের ঝামেলায় আর অডিটের মাতব্বরিতে। বাবলি মনে মনে ভাবে, সে নিজের হাতে হাল ধরলে যখনও উঁচু পদে যাবে তখন এই সমস্ত অব্যবস্থা ঠিক করে দেবে। কিন্তু দুদিনেই বাবলি বুঝতে পারছে যে সরকারি চাকরিতে নিজের কর্মদক্ষতা, নিজের স্বাধীনতা, নিজের মতামত নিয়ে টেকা যায় না। দুদিনেই বাবলির ঘেন্না ধরে গেছে এই চাকরির ওপর। কিন্তু এখন ওর এই জীবন,
অফিস করে, বাড়ি আসে, বাড়ি করে ভালো করে গা ধোয়, তারপর কাকা কাকিমার সঙ্গে জমিয়ে বসে চা খায়, অথবা নিজের ঘরের দোতলার বারান্দায় বসে থাকে আলো নিভিয়ে। ও যখনই একা থাকে তখনই মনে পড়ে যায় অভির কথা। বারান্দায় অন্ধকারে প্রায় ওর কথা ভাবে বাবলি। বেশ খারাপ অভি, এতদিন হয়ে গেল একটা চিঠি লিখতে পারল না ওকে। ও যে লিখতে পারতো না তা নয়, কিন্তু ও লজ্জা লজ্জা করে। লজ্জা করাটা মেয়েদের ধর্ম, মেয়েদের স্বভাব, আর লজ্জা ভাঙাটা পুরুষদের কর্তব্য। তাই প্রথম চিঠি অন্তত অভি লিখতে পারত। পত্রালাপের সূত্রপাত ঘটলে তারপর বাবলি কৃপণ করত। কে জানে ঝুমা দেবী ইতিমধ্যেই তার কুহক জাল ছড়িয়েছেন কিনা অভির ওপর। ওসব মেয়ে সব পারে, ওদের কাজই এই ভালো ভালো ছেলেদের মাথা খাওয়া। বাঘিনীর মতো এক এক করে মাথা খেয়ে ওরা নাম্বার গোনে। গত যৌবনা হয়ে গিয়ে বারান্দার মোড়ায় বসে পায়ের উপর পা তুলে যৌবনে ওরা কতজনের মাথা চিবিয়ে খেয়েছিল, কতজনকে পাগল করেছিল, কতজন ওদের জন্য আত্মহত্যা করেছিল, কতজনের ঘর ভেঙেছিল, তার হিসেব করে। বাবলি জানে না ওরা কি চায়। বোধহয় ওদের পুরুষ ভোলানোর ক্ষমতা বরাঙ্বর প্রয়োগ না করলে ভোঁতা হয়ে যায়, মরচে পড়ে যায়। গতকাল বাবলি ইন্দিরা চাওলাকে ফোন করেছিল। ও দিল্লি ইউনিভার্সিটিতে ইতিহাস পড়াচ্ছে। ইন্দিরার সঙ্গে ঝুমার যোগাযোগ আছে। ইন্দিরাই বলেছিল যে ঝুমা ইম্ফল যাবে বেড়াতে। সামনের মাসে গিয়ে নাকি 15 দিন থাকবে। জায়গাটা নাকি চমৎকার লাগে ওর। বাবলি কি করবে জানে না। ও কি অভিকে সত্যি ভালোবেসে ফেলেছে? ভালোবাসা মানে কি? কারোর জন্য মন খারাপ হওয়া, কাউকে বারবার মনে পড়া, কারোর সঙ্গে নিজের মতের মিল হওয়া, নিজের রুচির মিল বা শখের মিল হওয়া? জানে না, বাবলি জানে না। তবে বাবলি এই কথা বোঝে, ঝুমার সঙ্গে দমদমে এয়ারপোর্টে দেখা না হলে, কাকা অভির এত প্রশংসা না করলে, অভির প্রতি তার যে দুর্বলতা জন্মেছিল সেটাও ভুলে যেতে পারত। অভিকে ছেড়ে এসে আউট অফ সাইট আউট অফ মাইন্ডে বিশ্বাস করবে ভেবেছিল, কিন্তু সে বিশ্বাস আর রইল না। চোখের বাইরে সে থাকতে পারে, কিন্তু মনের বাইরে সে নেই। মনের মধ্যে সব সময় ঘোরাফেরা করছে। ভিতর থেকে খাওয়ার ডাক এলো। বাবলি খাওয়ার ঘরে গিয়ে যে চেয়ারেও রোজ বসে সে চেয়ার টেনে বসল। কাকা পাজামা পাঞ্জাবি পরে এলেন চান টান করে। গল্পগুজব করতে করতে খাওয়া শেষ হলে কাকিমাকে কাকা বললেন, এই আমার একটা সিগারেটের প্যাকেট বের করে আনো তো ড্রয়ার থেকে, সবার ঘরে আছে। কাকিমা উঠে যেতেই কাকা চোখ বড় বড় করে বললেন, কিরে ভাবি, কি খাওয়াবি বল? বাবলি অবাক হলো। কেন? কিসের জন্য? খবর আছে, অভি আসছে 3 দিনের জন্য দিল্লিতে, দিল্লি ইউনিভার্সিটির একটা সেমিনারে, অগাস্টের প্রথম সপ্তাহে, এখনো 2 মাস। কি বুঝলি? বাবলি মুখের ভাব একই রকম রেখে বলল, আসছে তো আসছে, তোমার বন্ধুর ভাই আসছে, তাতে তুমি উল্লসিত হও, আমার তাতে কি? কাকা কপট বিস্ময়ের সঙ্গে বললেন, সে কি রে, তোর কোচোয়ান আসছে, তোর বডিগার্ড, তোর এত দেখাশোনা করলো, আর তুই নেমন্তন্ন করবি না? বাবলি বলল, তুমি তো আমার গার্জেন, নিমন্ত্রণ করলে তুমিই করবে। কাকা বললেন, আমি গার্জেন? তাহলে বেশ, এ কথাটা ভবিষ্যতে মনে রেখো যেন। গার্জেনের পারমিশন ছাড়া 1 পা এদিক ওদিক করেছো তো পা ভেঙে দেব। বাবলি আনন্দে লজ্জায় সব কিছু মিলিয়ে হেসে উঠল। বলল, হ্যাঁ, পা ভাঙতে দিচ্ছি তোমাকে। পরদিন বাবলির কাছেও চিঠি এলো বাবলির মাসির, ইম্ফল থেকে। উনি লিখেছেন, বাবলি, অভি দিল্লি যাচ্ছে, 3 দিন থাকবে, ওকে একদিন ভালো করে নেমন্তন্ন খাওয়াস।
তোর জন্য এত কিছু করেছে ও, তুই তো কম জ্বালাসনি। ওর সঙ্গে নিমেষ আর বাণীর জন্য দুটো মণিপুরি খেস পাঠাচ্ছি। ওদের বলিস মাঝে মাঝে চিঠি দিস না কেন? তোর যে কী স্বভাব বুঝি না, যখন কাছে থাকিস তখন তো সবসময় গলায় ঝুলে থাকিস। মনে হয় আমায় না দেখলে বুঝি একদিনও বাঁচবি না। আর চোখের আড়াল হলে মনে করার উপায় থাকে না যে একসময় মাসি বলে কাউকে চিনতিস। ইতি রূপুমাসি। বাবলি চিঠি পড়ে মনে মনে লজ্জিত হলো। সত্যি ওর বড় দোষ, চিঠি লিখতে যেন জ্বর আসে গায়ে। অগস্টের প্রথম সপ্তাহ, 2 মাস বাকি আছে এখনো। বাবলি একটা দারুণ কাজ করলো। কাকাকে ধরে কাকার এক বন্ধুর মাধ্যমে জিমখানা ক্লাবে টেনিস খেলার বন্দোবস্ত করে ফেলল তার গেস্ট হিসেবে। কাকা খুশি হলেন, কাকিমা খুশি হলেন না। বললেন, যখন খেলাধুলোর বয়স ছিল তখন ঘরে বসে বসে বই পড়েছিস, এখন বুড়ো বয়সে হাত পা ভাঙার দরকারটা কি? যে যাই বলুক, বাবলির স্বভাব নয় নিজের অমতে চলা কি অন্যান্য কারোরই মতামত গ্রাহ্য করা। তাই সে ছুটির দিনে অনেকক্ষণ এবং উইকডেজের সকালে রোজ 1 ঘন্টা করে টেনিস খেলা শুরু করে দিল। মার্কারের সঙ্গে খেলতো, বেশ লাগতো। সকালে রোদে দৌড়োদৌড়ি করে খেলতে হার্ডকোটের মোড়ামের গন্ধ, টেনিস বলের গন্ধ, হাওয়াতে বেড়ার ধারে লতানো ফুলের ভেসে আসা গন্ধ, এই সব মিলে ভারী ভালো লাগতে লাগলো বাবলির। দুঃখ হলো এতদিন খেলাধুলো করেনি বলে। 1 মাস পরেই নিজের ঘরে নিজেকে অনাবৃত করে দেখল। বাবলির চেহারায় সূর্যের আশীর্বাদ লেগেছে। কলার বোনের কাছে 2 বুকের উপর দিকটা, ঘাড়, গলা সব রোদে পুড়ে বাদামি হয়ে গেছে। বাদামি হয়ে গেছে পায়ের নিচে, পায়ের যে অংশটুকু অনাবৃত থাকে। বাবলির সমস্ত শরীরে মনে এক নতুন পুলক লেগেছে। শুধু বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে বা শুয়ে থাকতেই যে এত আনন্দ, যারা কখনো খেলাধুলো করেনি তারা বোধহয় কখনো জানেনি। বাবলির ওজন কমে গেছে 1 কেজি 2 সপ্তাহতেই। খেলার সঙ্গে সঙ্গে ডায়েট কন্ট্রোলও করছে ও। পুরো 2 মাস খেলার পর মার্কার গ্যারেন্টি দিয়েছে 5 কেজি কমে যাবে। মুখে বেশি মাংস থাকলে মানুষের মুখের অভিব্যক্তি নষ্ট হয়ে যায়। আশ্চর্য, বাবলি এতদিন এসব নজর করে দেখেনি। রোজ সকালে ক্লাবে খেলে তারপর ক্লাবেই চান করে জামা কাপড় পরে বাবলি যখন ওখান থেকে সোজা অফিস যেত তখন দারুণ ফ্রেশ লাগতো বাবলির। চন চন করে খিদে পেত, সমস্ত শরীর হালকা হালকা মনে হতো। অফিসে পৌঁছে সকাল সকাল ক্যান্টিন থেকে টোস্ট আর ডিম আনিয়ে খেত। লাঞ্চে বাড়ি থেকে কাকিমা কিষান সিংকে দিয়ে খাবার পাঠাতেন হট কেসে করে। বাবলির দিনগুলো এমনি করে হই হই করে হেসে খেলে কাজ করে কি করে যে কেটে যাচ্ছিল তা বাবলি জানে না। বাবলি শুধু এখন অগাস্টের 3টে দিনের প্রতীক্ষায় বেঁচে আছে, অনিমেষে সেই দিকেই চেয়ে আছে। বাবলি ভাবে, বাবলিটা, সেই ডোন্ট কেয়ার বেপরোয়া স্বনির্ভর বাবলিটা কেমন বোকা বোকা হয়ে গেছে। নিজের আনন্দ, নিজের সুখ, নিজের সমস্ত অস্তিত্বের জন্য মনে মনে কেমন অসহায়ের মতো একজন অন্য লোকের ওপর নির্ভর করতে হচ্ছে তাকে, একজন ক্যাবলা লোকের ওপর। এমন স্মার্ট বাবলির। দেখতে দেখতে অগাস্টের 3 তারিখটা সত্যি একদিন এসে গেল। বাবলি প্রথমে ঠিক করেছিল কাকুর গাড়িটা নিয়ে নিউ দিল্লি স্টেশনে যাবে অভিকে রিসিভ করতে। তারপর ভাবলেও হয়তো সেটা বাড়াবাড়ি হবে। বাড়াবাড়ি হলেও বাবলি তবু যেত, যদি না কাকুর বন্ধু ও তার স্ত্রী স্টেশনে যেতেন। অবশ্য তারা তো যাবেনি, অভি তো তাদেরই আপনজন। ও তো বাবলির কেউ না, কেউ হয়তো হবেও না। এসব অনেক কিছু ভেবে শেষ পর্যন্ত স্টেশনে না গিয়ে রোজকার রুটিন মতো ক্লাবে গেল বাবলি, তারপর অফিসে।
অফিস থেকে বাড়ি ফিরতে কাকিমা বলল অভি ফোন করেছিল, আজ এবং কাল ও খুব ব্যস্ত আছে, আসতে পারবে না, তাই পরশু দিন ও রাত্রে এখানে খেতে আসবে। তারপরের দিনই ইম্ফল চলে যাবে, সকালের প্লেনে। বাবলি কেমন আছে জিজ্ঞেস করেছিল। আরও বলেছিল ও সন্ধেবেলায় দিল্লি ইউনিভার্সিটির এক প্রফেসরের বাড়িতে থাকবে। বাবলি যেন সেখানে ফোন করে। বাবলি মুখে বলল, কে এখন ফোন করবে? আমি এখন চান টান করবো, কি খাবো, তারপর ফোন করার কথা ভাবা যাবে। অত ব্যস্ত লোক যখন, তখন দয়া করলে ফোনটাও না করলেই পারতেন। কাকিমা হাসলেন, বললেন, তুই কি হাওয়ার সঙ্গেও ঝগড়া করবি নাকি? বাবলি বলল, ফোন নাম্বারটা কোথায় লিখে রেখেছ? কাকিমা বললেন, টেলিফোনের সামনেই রাখা আছে, প্যাডে। বাবলি বলল, থাক, দেখা যাবে, ফোন করব কি করব না। আসলে বাবলির তক্ষুনি ইচ্ছে করছিল ফোনটা করতে, কিন্তু ফোনটা বসার ঘরে, এবং কাকিমা বসার ঘরে বসেই বই পড়ছেন। ভালো করে কথা বলা যাবে না কাকিমা থাকলে। একটু পরে নিরিবিলি দেখে ও ফোনটা করবে। বাবলি চান করতে ঢুকল বাথরুমে। শাওয়ারের নিচে দাঁড়ানোর পরই কাকিমা দরজা ধাক্কালেন, বললেন, এই বাবলি, অভি আবার ফোন করেছে, তোকে চাইছে। বাবলির সমস্ত শরীর আনন্দে থরথরিয়ে কেঁপে উঠল। মুখে বিন্দুমাত্র উৎসাহ না দেখিয়ে বলল, বলো যে আমি চান করছি, আমার বেরোতে দেরি হবে। কাকিমা কি একটা বিরক্তিসূচক কথা বললেন বন্ধ দরজার ওপাশ থেকে, বোঝা গেল না। তারপর চলে গেলেন। বাবলির সমস্ত মন গুনগুনিয়ে উঠল। বাবলি গান জানে না, জানলে খুশি হতো। ওর মনে অনেক সুর আছে, ও গান ভালোবাসে, কিন্তু ভগবান ওর গলায় সুর দেননি। বাবলি সারা শরীরে সাবানের ফেনার মতো বুদবুদ তুলে মনে মনে নিরুচ্চারে গান গাইতে লাগলো। চান করে বেরিয়ে জামা কাপড় সবে পরেছে, টেলিফোনটা আবার বাজল। কাকিমা বোধহয় রান্নাঘরে গিয়েছিলেন কি বাথরুমে গিয়েছিলেন। বাবলি দৌড়ে গিয়ে ফোনটা ধরল। হ্যালো। ওপাশ থেকে অভির গলা শোনা গেল। বাবলি যন্ত্রচালিতর মতো ওদের বাড়ির নাম্বারটা বলল। অভি লাজুক লাজুক গলায় বলল, বাবলির সঙ্গে কথা বলতে পারি? বাবলি হাসি চেপে বলল, আপনার নাম জানতে পারি? আমার নাম অভি। ও, ভেবেছিলাম আমার গলার স্বরটা চিনবেন। আমি কিন্তু আপনারটা চিনেছিলাম। আমিও চিনেছিলাম, তবে আপনার মেজাজ টেজাজ কেমন আছে জানবার জন্য প্রথমেই বলিনি যে আপনাকে চিনতে পেরেছি। কেন? আমার মেজাজটা কি দেখলেন আপনি? আর যদি এতই মেজাজি লোক হই আমি, তো আমাকে এতবার ফোন করার দরকার নেই। বারে, কর্তব্য নেই বুঝি? আপনি হলেন গিয়ে আমার বসের শালীর মেয়ে, আপনার খোঁজ নেওয়া আমার কর্তব্য নয়? আপনার জন্য আনারসের আচার পাঠিয়েছেন আপনার মাসিমা। এখন কি আপনি বাড়িতে থাকবেন? আমি বাড়ি থাকবো, কিন্তু শুনলাম তো আপনার আজ এবং কাল ফুরসতই নেই। পরশুদিনের আগে এখানে আসা নাকি আপনার পক্ষে সম্ভব নয়? হ্যাঁ, সেরকমই বলেছিলাম, কিন্তু প্রায় ঝগড়া করে এখান থেকে নেমন্তন্ন না খেয়ে চলে যাচ্ছি। অনেক মিথ্যে কথা বলতে হলো আপনার জন্য। আমার জন্য আপনাকে তো আমি মিথ্যে কথা বলতে বলিনি। আমার কথা ভেবে তো আপনার এত মাস ঘুম হয়নি। বেশ কথা শিখেছেন কিন্তু আপনি। এতখানি পথ আমাকে নিয়ে এলেন ইম্ফল থেকে ডিমাপুরে, তখন তো জানা যায়নি যে এত কথা বলতে পারেন এবং এত গুছিয়ে। অভি একটু চুপ করে থাকলো, তারপর বলল, তা ঠিক, ওখানে জানা যায়নি। ওখানে আপনি থাকতে কিছুই জানা যায়নি। যা কিছু জানার, যা কিছু বোঝার সব আপনি চলে আসার পর জানা গেছে, বোঝা গেছে। তাছাড়া মিথ্যা কথাটা হয়তো শুধু আপনার জন্য বলিনি।
তবে কার জন্য বলেছিলেন? আমার জন্য, হয়তো শুধু আমারই জন্য। আজ সকালে এখানে এসে অবধি আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল। কেন হঠাৎ যে এই তীব্রতা, তা আমি নিজেই জানি না। ভারী জানতে ইচ্ছে ছিল কেমন আছেন আপনি, বদলে গেছেন কিনা। পরক্ষণেই আবার অভি বলল, আচ্ছা, আপনার ইচ্ছে করেনি? কি ইচ্ছে? না, কোনো ইচ্ছে, মানে কোনো রকমই ইচ্ছে? না, আমার কিচ্ছু ইচ্ছে করেনি। তবে আপনার যদি কোনো ইচ্ছে থাকে তা পূরণ করার কথা কনসিডার করতে পারি। অভি হাসল, বলল, বাবা, আপনি বেশ দাম্ভিক আছেন। কি ভাবেন বলুন তো আপনি নিজেকে? আমি কি একেবারেই ফেলনা? আমার কি কোনো পরিচয় নেই? জানেন, আমাকে এরা এখানে লেকচার দিতে নেমন্তন্ন করে এনেছে। জানি, তাতে আমার কি? আমার কাছে আপনি কি একমাত্র সেটাই আমার জানবার। অন্য লোকে আপনাকে কি বলল, কি করলো, কিভাবে জানলো তা জানতে আমি উৎসুক নই। আপনার কোনো রকম বক্তৃতা শুনতেই আমি রাজি নই। তারপরেই বলল, ফোনেই কথা বলবেন না আসবেন? অভি লজ্জিত হলো। আসছি, কিন্তু ডিরেকশনটা একটু দিন। বাবলি কিভাবে ওদের বাড়ি আসতে হবে তা বলে দিল। অভি ফোন ছাড়তে ছাড়তে বলল, আধ ঘন্টার মধ্যেই পৌঁছচ্ছি। সিঁড়িতে লাল রঙা কার্পেট পেতে রাখুন কিন্তু আমার জন্য। আচ্ছা। ফোন ছাড়ুন। না, আপনি আগে ছাড়ুন। অভি কট করে রিসিভারটা নামিয়ে দিল। বাবলি ফোন ছেড়ে অন্ধকার বারান্দায় এসে বসল। নিজেকে বড্ড দুর্বল, অসহায় মনে হচ্ছিল। আনন্দ যে মানুষকে এত বিব্রত করতে পারে তাও জানত না। কারোর সঙ্গে ফোনে একটু কথা বলার মধ্যে যে এত বিবশ করা ভালো লাগা থাকতে পারে তাও ও জানত না। বাবলি বারান্দায় বসে থাকতে থাকতেই কাকার গাড়ি ঢোকার শব্দ পেল। সিঁড়িতে কাকার পায়ের শব্দটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম মনে হলো। কাকা যেন খুব তাড়াতাড়ি উঠছেন। বাবলি বারান্দা থেকে তাড়াতাড়ি ভিতরে এলো। কাকাকে খুব উত্তেজিত দেখাচ্ছিল। কাকা বললেন, এ ভাবি, তোর কাকিমা কোথায় রে? ঘরে। কেন কাকা, কি হয়েছে? আরে না রে, ওই আমাদের অফিসের সেই বিমানবাবু আছেন না, আরে কোথাও কিছু নেই, তার হঠাৎ করে সেরিব্রাল অ্যাটাক হয়েছে। ডক্টর সেনের নার্সিংহোমে পৌঁছে দিয়ে এলাম একটু আগে। অন্যরা নার্সিংহোমেই আছে। আমাকে ভার দিয়েছে তোর কাকিমাকে নিয়ে বিমানবাবু স্ত্রীর সঙ্গে নার্সিংহোমে যাওয়ার। এই অবধি বলেই কাকু, এই যে কোথায় গেলে শুনছো, এই বলতে বলতে দৌড়ে শোবার ঘরে ঢুকলেন। মিনিট দুদিনের মধ্যে কাকা কাকিমা বেরিয়ে গেলেন। কাকিমা বেরোবার সময় বলে গেলেন, কিষাণ সিংকে বলে রাখিস মুরগি, পুরো মুরগিটাই রাঁধতে, আর আমাদের খাবার রান্নাঘরে রেখে শুয়ে পড়তে। আমি গরম করে নেব, আর তুই খেয়ে শুয়ে পড়িস, বুঝলি? যদি আমাদের দেরি হয়। কাকা কাকিমা বেরিয়ে যেতে বাবলির মনে খুব আনন্দ হলো, একটা নীচ স্বার্থপর আনন্দ। কাকার অফিসের বিমানবাবুকে বাবলি চেনে। ভদ্রলোক আশা করি ভালো হয়ে উঠবেন। ভদ্রলোকের ভালো হয়ে উঠতেই হবে, কারণ বাবলির প্রতি তিনি যে কনসিডারেশন দেখিয়েছেন তার তুলনা নেই। ঠিক যে সময় অভি আসবে তার একটু আগে কাকা কাকিমাকে বাড়ি থেকে চলে যেতে হলো তারই অসুস্থতার জন্য। বাবলিকে একা থাকার, একা একা অভির সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়ে।